ভারতবর্ষের দর্শন আড্ডা থেকেই শুরু হয়েছে। বিবেকানন্দর যে পরিবার ছিল দত্ত পরিবার, সেই পরিবারটা মেশামেশির পরিবার ছিল। আড্ডা ছিল জগৎ সর্বাবস্থায়। বিবেকানন্দ ছিলেন আড্ডার পরাকাষ্ঠা। দারিদ্র যদিও নিত্যসঙ্গী, খাওয়াটা অনিশ্চিত, কিন্তু স্বামীজি আড্ডা মারতেন। স্বামীজি সব স্তরে মেরেছেন। বিশ্বনাথ দত্তের সঙ্গে তো ছেলের আড্ডা হতোই। তখন স্বামীজি স্কুলে পড়তেন, এত জনপ্রিয় ছিলেন, এত আড্ডাবাজ ছিলেন যে মহেন্দ্রনাথকে বহু মাস্টারমশাই নরেন্দ্রনাথ বলে ডাকে। যেখানেই গেছেন সেখানেই আড্ডা মেরেছে। একদিন দুপুরে খাওয়ার পরে শারদানন্দজির সঙ্গে এবং মহেন্দ্রনাথের সঙ্গে ভারতবর্ষ নিয়ে আড্ডা মারতে মারতে স্বামীজি উত্তেজিত হয়ে পড়লেন এবং বললেন যে কি করে কংগ্রেস কি হাওড়ের মতো চিৎকার করছে, সব দেশে তাদের ফ্রি ডিক্লেয়ার করতে পারো, তারা চিঠি পাঠাক, গুলি চলুক, আমার গায়ে বুলেট লাগুক, তাহলে আমেরিকানরা রেগে যাবে, ওরা বুঝবে কার গায়ে হাত দিয়ে। বেলুড় মঠে গুরু ভাইদের সঙ্গে নিয়মিত আড্ডা হতো, আড্ডা মারতেন, সবসময় আড্ডা মারতেন। রগর সর্বাবস্থা। গিরিশ চন্দ্র ঘোষ এবং স্বামীজি খেতে বসেছে। গিরিশ ঘোষ কিন্তু চূড়ান্ত আড্ডার মানুষ ছিলেন এবং এদের সঙ্গে আড্ডা মারতেন। এই স্বামীজি টামিজির আড্ডার পার্টনার। স্বামীজি না থাকলে আড্ডা জমতো না। স্বামীজি একে আড্ডাবাজ ছিলেন, আড্ডাবাজ গুরুর পাল্লায় পড়েছিলেন, ফলে আড্ডার ব্যাপ্তিটা অসম্ভব বেড়ে গেছে। নমস্কার, স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে আমন্ত্রণ অভ্যর্থনা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে পডকাস্টে অ্যাজ ইউজুয়াল বাক্যালাপে আমার সঙ্গে রয়েছেন স্বনামধন্য সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্পন্ন। তরুণবাবু, স্বাগত আজকে আমাদের এই পডকাস্টে। আজকের পডকাস্টে আমি আপনাদের আমাদের একটা পুরনো অনুষ্ঠান থেকে একটুখানি সূত্র ধরে আজকে আমি স্বামীজিকে চিন্তা করি। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমরা যখন ফিজিক্যাল বাকচক্রের ফিজিক্যাল সভা করতাম, আপনি এই আইডিটা দিয়েছিলেন প্রথম সময় আমরা আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণ। সেটা নিয়ে একটা রেভলিউশন হয়েছিল। সবাই বলতো শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এরকম কথা উল্লেখ করা যায় যে আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণ, অথচ ইট টার্নড আউট টু বি এ গ্র্যান্ড সাকসেস। এত শ্রোতা, এত উৎসাহ, আর আপনি সেই আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণকে অদ্ভুত ভাবে নামিয়েছেন। আমার হঠাৎ মনে হলো যে যখন ঠাকুরকে আমরা আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণ বলতে পারি, তো আমরা স্বামীজিকে নিয়ে যখন আলোচনা করছি, আমরা স্বামীজিকেও কেন না বলি আড্ডাবাজ বিবেকানন্দ। তো এই সম্বন্ধে আমার কতগুলো প্রশ্নের সিরিজ, যেটা আপনাকে আমি কিছুক্ষণ আগে বলেও ছিলাম, যে আমি শুরু করি ওনার জন্মের থেকে, ওনার পরিবারের এই আড্ডার থেকে শুরু করে, তারপরে স্কুল জীবন, কলেজ জীবন, সন্ন্যাসের আগে অব্দি। মানে এই কথাটা প্রথমত হচ্ছে যৌক্তিক হবে কিনা যে আড্ডাবাজ বিবেকানন্দ বলাটা, যদি বলিও তাহলে পরিবারের আড্ডা, তারপরে স্কুল জীবনের আড্ডা ইত্যাদি, আর পরে তো যাবোই। যে প্রথম কথা হচ্ছে যে আড্ডাবাজ তো বলাই যায়, কারণ ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের দর্শন আড্ডা থেকেই শুরু হয়েছিল। এই যে গুরুগৃহে মানুষ যেতেন, ঋষিদের কাছে যেতেন, সেখানে নানা ধরনের আলোচনা হতো। বিবেকানন্দর যে পরিবার ছিল দত্ত পরিবার, সেই পরিবারটা মেশামেশির পরিবার ছিল। বিশ্বনাথ দত্তের কাছে নানা ধরনের মানুষ আসতেন, অনেক মক্কেল আসতেন বিভিন্ন ধর্মের, এবং ছোট বয়সে দেখবো আমরা নরেন্দ্রনাথকে বিভিন্ন হুঁকো টেনে দেখছেন জাত জায়গা। এবং পরিবারে আড্ডা ছিল। মহেন্দ্রনাথ শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলীতে লিখছেন যে সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায় যখন বাচ্চারা ঘুমাতে যেত, স্বামীজি তাদের গল্প বলতেন এবং ছোট বয়স থেকে তো ক্যারিকেচার করতে পারতেন, অঙ্গভঙ্গি করতে পারতেন, মুখভঙ্গি করতে পারতেন, সেটা তিনি করতেন। ক্রিকেট খেলা হচ্ছে বাড়িতে, তিনি সেইখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করতেন এবং তিনি না থাকলে ক্রিকেট খেলা জমতো না। স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির আত্মীয় ছিলেন, রাখাল চন্দ্র ঘোষ। একদিন রাত্রে দুজনে শুয়ে রয়েছেন, স্বামী ব্রহ্মানন্দ বলছেন যে তুমি যেহেতু আর জিমনাসিয়ামে এখন কম যাও, তুমি পিকক ডান্স করতে পারবে না। পিকক ডান্স মানে হাতে হাঁটা। তো স্বামীর সঙ্গে সঙ্গে বলেন এত বড় কথা। রাত্রিবেলায় ওই বড় উঠোনটায় স্বামীজি হাতে হাঁটছেন আর ব্রহ্মানন্দজি পাশে লণ্ঠন নিয়ে যাচ্ছেন। ইলেকট্রিসিটি নেই। তো বিশ্বনাথ দত্ত তখন এসেছেন এবং ভুবনেশ্বরী এসেছেন, তারা তখন দুটো বাচ্চাকে ধমকে শোয়াতে পাঠালেন। আড্ডা ছিল জগৎ সর্বাবস্থায়। শঙ্করী প্রসাদ বসু যখন সহাস্য বিবেকানন্দ লেখেন, তখন কলকাতার পণ্ডিত মানুষেরা প্রশ্ন করেছিলেন বিবেকানন্দ হাসতে জানতেন নাকি।
বিবেকানন্দ হাসতে জানতেন নাকি? কিন্তু বিবেকানন্দ ছিলেন আড্ডার পরাকাষ্ঠা। ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজি থেকে তো 1 বছরের সিনিয়র ছিলেন। স্বামীজির 1টা বছর নষ্ট হয়েছিল, কারণ স্বামীজি ওই নন কলেজিয়েট হয়ে যান, রায়পুরে গিয়েছিলেন বাবার সঙ্গে ইত্যাদি। তিনি স্বামীর সম্বন্ধে বলছেন, বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত প্রেরণা দিব্য বোহেমিয়ান। যখন শ্রীরামকৃষ্ণ মারা গেলেন, যখন বরানগরের ওই পোড়ো বাড়িতে সবাই থাকতে শুরু করলেন, এবং যে বাড়িতে দারিদ্র নিত্য সঙ্গী, সেখানেও কিন্তু আড্ডা তর্ক বিতর্ক চলছে। স্বামী রামকৃষ্ণানন্দজি যখন দুপুর গড়িয়ে বিকেল হয়, তখন জোর করে স্বামী অবেদানন্দজিকে তারা স্নান করতে পাঠাচ্ছেন এবং ফাগুর দোকান থেকে কচুরি সিঙ্গারা নিয়ে খাওয়াচ্ছেন, কারণ তখন তো সেদিন তো ভাত জোটেনি, কচুরি সিঙ্গারা খেয়েই তারা খুব নিবৃত্তি করছেন। দারিদ্র যদিও নিত্য সঙ্গী, খাওয়াটা অনিশ্চিত, কিন্তু স্বামীজি আড্ডা মারতেন। স্বামীজির আড্ডা কোনো স্তরে বন্ধ হয়নি। যখন তিনি ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন, তখন বিভিন্ন জায়গায় গিয়ে ছোট বাচ্চাদের স্বামীজি না হাতের মধ্যে দিয়ে পুরো শরীরটা গড়াতে পারতেন। জিমনাস্ট ছিলেন তো, হাতের মধ্যে দিয়ে পুরো শরীরটা গড়িয়ে দিতে পারতেন, সেই খেলা বাচ্চাদের দেখাতেন। অর্থাৎ হাতের মধ্যে হাত এরকম করে ধরবেন, তার মধ্যে পুরো শরীরটা গড়িয়ে দেবেন। এই যারা খুব ভালো জিমনাস্টরা পারেন, আমি দেখেছি। আমাদের সেন্ট পয়েন্টের ছেলে ছিল, সে খুব ভালো যোগাসন করতো। পরে আমি জিমনাস্টদের দেখেছি হাতের মধ্যে শরীর গলাতে। আমার দেখা যাচ্ছে যে স্বামীজি কি করে গলাতেন, একটা অদ্ভুত টেকনিক আছে। স্বামীজির তো খুব মানে অ্যাথলেটিক ফিজিক ছিল, অ্যাথলেটিক বিল্ড ছিল। এবং যখন স্বামীজি মারা গেলেন, তখন স্টেটসম্যান কাগজ কিন্তু লিখলো, আর রোবাস্ট লুকিং ম্যান। কারোর মৃতদেহের মৃত্যুর পরে এই রোবাস্ট চেহারাটা বলা হয় না। স্বামীজি খুব অ্যাথলেটিক শরীর ছিল, খুব অ্যাথলেটিক শরীর ছিল। এবং আড্ডাটা স্বামীজি সব স্তরে মেরেছেন, সব স্তরে। এই যে মতিলাল ঘোষ ছিলেন বিখ্যাত সার্কাসের মালিক, তার সঙ্গে স্বামীজি লাহোরে দেখা। তো তিনি স্বামীজিকে বলছেন যে আপনাকে ডাকবো কি করে? তখন স্বামীজি বলছেন, আপনি কি রে, তুইও সেই মতে আর আমি নড়ে। এই বলে লাহোরের সার্কাসের আগে স্বামীজি ভক্তি প্রসঙ্গ নিয়ে বক্তৃতা করেছেন এবং বলেছেন যারা সার্কাসে খেলা দেখান তারাও খুব বড় সাধক, কারণ তাদের মনঃসংযোগ না হলে সার্কাস দেখাও সম্ভব না। তার মানে ফ্যামিলির মধ্যেও যথেষ্ট আড্ডা ছিল, এবং সেখানে আশা করি বাবা মাও মার কাছে তো নানা ধরনের শিক্ষা নিতেন, ধর্ম কথা মা শোনাতেন। বিশ্বনাথ দত্তের সঙ্গে তো ছেলের আড্ডা হতোই। আড্ডা হতো মানে কি, যখন রায়পুরে চলেছেন, ভুবনেশ্বরী দেবী যেদিন তর্কে নরেন্দ্রনাথ হেরে যাচ্ছেন, তখন বলতেন আমার কাজ আছে। আর যে নরেন্দ্রনাথ জিতছেন, বিশ্বনাথ হারছেন, সেদিন সেখানে বসে থাকতেন। এবং মনে রাখবেন, বিশ্বনাথ দত্ত কিন্তু অন্য ধরনের বাবা ছিলেন, একদম আধুনিক বাবা। তিনি সব কটি ছেলে মেয়ের সঙ্গে মিশতেন, তিনি স্ত্রীর সঙ্গে মিশতেন। আগেকার দিনে সেই পিতা নন যে রাজবাড়িতে স্ত্রীর সঙ্গে কোনো কথাই হয় না, বছরে একদিন কথা হয়, সেটা নয়। বিশ্বনাথ মিত্র এবং স্বামীজি একদিন প্রশ্ন করেছিলেন, আপনি যে সবাইকে সবকিছু দিয়ে দেন, আমাদের কি দিলেন? বিশ্বনাথ কি বলেছিলেন, যে আয়নার সামনে গিয়ে দাঁড়াও, ওই শরীরটা দিয়ে গেলেন। আর বলেছিলেন স্বামীজিকে একটি কথা, যেটি সারা জীবন স্বামীজি অনুসরণ করেছেন, বিশ্বনাথ দত্তের কথা, ডোন্ট শো সারপ্রাইজ এট এনিথিং। কোন জিনিসে তুমি সারপ্রাইজ দেখাবে না, যে মুহূর্তে দেখাবে সে মুহূর্তে তুমি আন্ডারডগ, আরেকজন আপার হ্যান্ড নেবে। আচ্ছা, ওনার উল্লেখযোগ্য মানে আড্ডাবাজ বন্ধু বলুন, মানে প্রাক সন্ন্যাসী, হরিদাস ভট্টাচার্য স্বামীজি খুব বন্ধু ছিলেন। তার তো বিয়ে পরীক্ষা, যেদিন ফাইনাল পরীক্ষা দেখেন, বাড়ির বাইরে কি গান গাইছেন, দরজা খুলে দেখেন স্বামীজি গান গাইছেন। বলছে আর কয়েক ঘন্টা করে পরীক্ষাতে এখন গান গাইছো? ঘোড়া যখন দৌড়ায়, রেসের ঘোড়া, তারাকে থেকে দলাই মলাই করা হয়, আমি গান গেয়ে মাথাটা ঠিক করে দিচ্ছি। চোর বাগানে থাকতেন, সিমলা থেকে চোর বাগানে হেঁটে গিয়ে যেদিন বিয়ে পরীক্ষা, তার সকালে গান গাইছেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে। সুপ্রিম কনফিডেন্স, সুপ্রিম কনফিডেন্স, সুপ্রিম। এই যে বলেন না অনেকে যে স্বামীজির ছাত্র ভালো ছিলেন না, একদম বাজে কথা। স্বামীজি অত্যন্ত, এবং স্কটিশ চার্চ কলেজে যাবেন, দেখবেন ভালো ছাত্রদের একটা লিস্ট আছে, প্রথম নাম নরেন্দ্রনাথ দত্ত। কারণ উইলিয়াম হেস্টি তিনি পরে বলেছিলেন যে বিদেশের বিশ্ববিদ্যালয়ে নরেনের মতো কোনো ছাত্র নেই, এবং তিনি ছাত্র হিসেবেই তো সকলের নজর কেড়েছিলেন। যখন স্বামীজি স্কুলে পড়তেন,
এত জনপ্রিয় ছিলেন, এত আড্ডাবাজ ছিলেন যে মহেন্দ্রনাথকে বহু মাস্টারমশাই নরেন্দ্রনাথ বলে ডাকতেন। মহেন্দ্রনাথ পরের ভাই তো, পিঠাপিঠি ভাই, তাকে দাদার নামে ডাকতেন। এবং ছোটবেলাকার আড্ডা কিরম ছিল, এই যে বিরজানন্দজির দাদু, তার বাড়িতে ছিল হচ্ছে গাছ, সে গাছে দোল খাচ্ছেন স্বামীজিরা। তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বলছেন দোল না খেতে কে পড়ে হাত পা ভাগবে, বললেন গাছে ব্রহ্মদত্তি আছে। স্বামীজির দোল খেলা আরো বেড়ে গেল। বললেন কেন? বললাম দেখছি কোথায় ব্রহ্মদত্তিটা আছে। আড্ডা ছিল সব সময়। কলকাতায় বড় যুদ্ধ জাহাজ এসছে, তো বন্ধুদের নিয়ে যুদ্ধ জাহাজ দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে সেখানকার যে সেন্ট্রি আটকে দিয়েছে, তো স্বামীজি ঘুরপথে সেখানে গিয়ে সেই যে সাহেব ম্যানেজার তার পারমিশন নিয়ে জাহাজ দেখে এসছে। আসতে সে সেন্টার দেখছে, তুমি ভেতরে গেলে কি করে? বলে मैं জাদু জানতা, বলে বেরিয়ে চলে এসছে। এই যে সব সময় ধরুন কলকাতায় একটা ঘোড়ার গাড়িতে এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়েছেন, ঘোড়া খেপে গেছে, সেই ঘোড়ার জিন ধরে টেনে, গায়ে জোর ছিল তো, ঘোড়াটাকে সেই গাড়িটাকে থামিয়েছেন জন্য আর সবাই দেখে যাচ্ছে। এখন যেমন কোনো বিপদে পড়লে রাস্তায় কোনো কেউ পড়ে রয়েছে, সবাই সেলফি তুলে গ্লোবালি আপলোড করে, তখনও তাই ছিল। ভাবার কোনো কারণে সমাজে সবাই হামলে পড়ে মানুষের পাশে দাঁড়াতো, কিন্তু বিবেকানন্দের সাহস ছিল। এবং সবসময় ধরুন ক্ষেত্রীর মহারাজা, আড্ডাবাজের একটা উদাহরণ। ক্ষেত্রীর মহারাজার কাছে গেরুয়া বসন সন্ন্যাসী রাজার সঙ্গে ঘোড়া করে সকালবেলা দুজনে বেরিয়েছেন। এই দৃশ্যটা কল্পনা করতে পারে যে একটা নেটিভ প্রিন্স তার সঙ্গে একজন সাধু ঘোড়া করে সকালবেলায় বেরিয়ে ঘোড়া করে ফিরছেন। ক্ষেত্রীর রাজা সন্ধ্যেবেলায় পানাহার করছেন, সেখানে স্বামীজি উপস্থিত। স্বামীজির সামনে তিনি গাল গল্প মদ্যপান সবই করছেন। স্বামীজি তাকে সে বিদেশ থেকে যন্ত্র চলে এলো, টেলিস্কোপ, গ্রহ নক্ষত্র দেখবেন, ওটা স্বামী তাকে দেখাচ্ছেন। এ তো আড্ডা ছাড়া সম্ভব নয়। যেখানেই গেছেন সেখানেই আড্ডা মেরেছেন। সন্ন্যাসী কুলের মধ্যে তাদের মানে উল্লেখযোগ্য আড্ডাবাজ সঙ্গী আপনার কারো মনে? স্বামীজি সকলেরই ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ। নামগুলো দিয়েছিলেন তাদের চরিত্র অনুযায়ী। শারদামার দ্বারপালকে নাম দিলেন শারদানন্দ, রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পূজারীকে নাম দিলেন রামকৃষ্ণানন্দ, সুগম্ভীর আধ্যাত্মিকতাকে নাম দিলেন ব্রহ্মানন্দ। নামগুলো তো নিজের দেওয়া। এবং সব সময় আড্ডা, সব সময় গাল গল্পের মধ্যে আছেন। এই যে স্বামী যেদিন শরীর চলে যায়, সেদিন বিকেলে প্রেমানন্দের সঙ্গে হাঁটতে বেরোচ্ছেন, দেখেন তার শিষ্যরা বসে চা খাচ্ছে, বলে আমাকে চা দে, সেই চায়ের কাপ নিয়ে স্বামীজি চলে গেলেন, সেই শিষ্য কি এটো কাপটা নিয়ে এলো। সেখানেও তো আড্ডা হচ্ছে। সব এই আড্ডার মধ্যে কি কখনো এটা অপ্রিয় হলেও আমি বলছি রাজনীতি ঢুকতো? দেখুন, রাজনীতি দেশে আড্ডার মধ্যে ঢুকতো বলে আমার মনে হয় না। দেশে যে স্বামীজিরা ছিলেন সেখানে অধিকাংশ সমাজে রাজনীতি হতে পারে, বলতে পারবো না, কিন্তু দেশে তখন তো অধিকাংশ সময় শাস্ত্র নিয়ে আড্ডা হতো, শাস্ত্র গান ইত্যাদি বর্ণনগরে। বিদেশে রাজনীতি নিয়ে আড্ডা হতো। হ্যাঁ, স্বামী মহেন্দ্রনাথ লিখেছেন, একদিন দুপুরে খাওয়ার পরে শারদানন্দজির সঙ্গে এবং মহেন্দ্রনাথের সঙ্গে ভারতবর্ষ নিয়ে আড্ডা মারতে মারতে স্বামীজি উত্তেজিত হয়ে পড়লেন এবং বললেন যে কি করে কংগ্রেস কি হাউড়ের মতো চিৎকার করছে, সব দেশে তাদের ফ্রি ডিক্লেয়ার করতে পারো, তারা চিঠি পাঠাক, গুলি চলুক, আমার গায়ে বুলেট লাগুক, তাহলে আমেরিকানরা রেগে যাবে, ওরা বুঝবে কার গায়ে হাত দিয়েছে। তখন কিন্তু ভারতবর্ষের কথা হতো, বহু জায়গায় তিনি ভারতবর্ষের কথা বলতেন বিদেশে। আরেকটা স্টেপ এগিয়ে যদি জিজ্ঞেস করি যে বিপ্লবীদের সঙ্গে আড্ডা? বিপ্লবীদের সঙ্গে আড্ডা মান না, কারণ বিপ্লবীদের সঙ্গে স্বামীজি আড্ডা মারার সুযোগ পেলেন না। বিপ্লবীরা তাকে দিয়ে অনুপ্রাণিত হয়েছিলেন, বাঘা যতীন তার কাছে আশীর্বাদ দিতে গিয়েছিলেন। যারা রডা কোম্পানির যারা বিপ্লবী ছিলেন, তাদের হরিদাস যিনি ছিলেন দত্ত, তিনি গিয়ে স্বামীজির আশীর্বাদ নিয়েছে, বিপ্লবীর সঙ্গে আড্ডা মারার সুযোগ পাননি। আপনার কাছেই শোনা যে কারোর একজন ফাঁসির অনেকে, রাজেন লাহিড়ী, এরা অনেকেই স্বামীজি তো বই পড়তে বাড়ছে, হ্যাঁ, কিন্তু তারা স্বামীজি ডাইরেক্ট গল্প করেন তাদের সঙ্গে। বেলুর মঠে গুরু ভাইদের সঙ্গে নিয়মিত আড্ডা হতো। এইটাই জিজ্ঞেস করতে, নিয়মিত আড্ডা মানে কি? স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরলেন, ফেরার পর মনে হলো গুরু ভাইরা সব মোটা হয়ে গেছে। যেই মোটা হয়ে গেছে বললেন সব ওয়ার্ল্ডস নাচতে হবে, ওয়ার্ল্ডস নাচতে হবে, কোনো উপায় নেই, নিজে বাইরে বসে আছে। আর ঠাকুরের আরতি হয়ে গেছে, তারপর সবাই ওয়ার্ল্ডস নাচছে। স্বামী শারদানন্দজি
চিঠি লিখলেন স্বামী রামকৃষ্ণানন্দকে মাদ্রাজে, যে ঠাকুরের কৃপা আমি অনুভব করি, কারণ নাচতে গিয়ে পড়ে যাই না। মোটা শরীর তো, নিশ্চয়ই নিশ্চয়ই, ভারী শরীর, কিন্তু ওয়ার্ডস নাচতে হবে, নাচতেও কিন্তু সব মোটা হয়ে যাচ্ছিস তোরা। স্বামীজির এক্সারসাইজের প্রতি একটা অদ্ভুত টান ছিল, ভীষণ টান ছিল, এবং ওই মোটা হয়ে গেলে এক্সারসাইজ করতে হবে, এটা সবসময় মাথায় ঘুরতো। আচ্ছা, এই যে স্বামী পরমানন্দজিকে, স্বামীজি যিনি শেষ শিষ্য, অরুন্ধতী দেবীর কাকা, ও অভিনয় করতে অরুন্ধতী দেবী তার কাকা পরমানন্দজিকে দীক্ষা নিয়ে বলেছিলেন, হ্যাঁ রে, তোর মুখে কোনো কাটা দাগ নেই, তেমন কিন্তু শান্ত ছেলে ছিলি। 14 বছর বয়সে বাড়ি থেকে চলে এসে দীক্ষা নিয়েছিলেন স্বামীজিকে, যে আমেরিকায় চলে যান, গ্রেট প্রেয়ারের উপর তার বই লেখেন, স্যান ফ্রান্সিসকোয় ছিলেন অনেকদিন। তো স্বামীজি আড্ডা মারতেন, সবসময় আড্ডা মারতেন, রগর সর্বাবস্থায়। আচ্ছা, এই যে মিশন প্রতিষ্ঠা, সেটাও কি কোনো আড্ডা থেকেই উদ্ভূত, নাকি স্বামীজির স্বামীজির একান্ত নিজস্ব ছিল? সেটা আলোচনা স্বামীজি করেননি, একদম ডাইরেক্টলি ওই স্বামীজির কথাই আছে যে, যার নামে আমরা সন্ন্যাসী হয়েছি, যাকে সম্বল করে আপনার সংসারে আছেন, যার মৃত্যুর 20 বছরের মধ্যে তার পূর্ণ নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে, এই সঙ্গ তার নামেই হবে। আড্ডার একটা আমরা খুব ভালো আমরা একটা দেখি, যে গিরিশচন্দ্র ঘোষ এবং স্বামীজি খেতে বসেছে। গিরিশ ঘোষ কিন্তু চূড়ান্ত আড্ডার মানুষ ছিলেন, এবং এদের সঙ্গে আড্ডা মারতেন। এই স্বামীজি আড্ডার পার্টনার। তো খেতে বসেছেন, স্বামীজির পাতে সব টক আম পড়ছে, আর গিরিশ ঘোষের পাতে মিষ্টি আম পড়ছে। গিরিশ ঘোষ বলছেন, দেখ, তোকে তো সমাজ সেবা করতে হবে, তাই তুই টোকো আম খাচ্ছিস, আর আমার কাছে পাতে মিষ্টি আম। গিরিশ ঘোষ কিন্তু এদের সকলের সঙ্গে খুব গল্প করেছেন, এবং এরা গিরিশ ঘোষকে দেখলে খুব আনন্দ পেতেন। স্বামীজির বিখ্যাত চিঠি আছে যে, যদি পয়সা থাকতো আমি তোমাদের সবাইকে একবার আমেরিকা ঘুরিয়ে নিয়ে যেতাম। কেন বলছেন? ওই জীবন দেখানোর জন্য। এবং যদি আপনি অন্তরঙ্গ চিঠিগুলো পড়েন, গুরু ভাইদের কথা মনে রেখেছেন, যোগানন্দজিকে ধন্যবাদ জানাচ্ছেন, আমসত্ত্ব, আমচুর, আমশি, আমতেল সব পাঠিয়েছেন বলে। আমাদের দেখুন, বাঙালিদের আড্ডা সম্বন্ধে একটা পুরাতন কালে আড্ডা সম্বন্ধে আমাদের একটা ইমপ্রেশন হচ্ছে, আড্ডা মানেই সেই বড় লোকদের আড্ডা, এবং সেখানে মানেই সেই পানভোজন। কিন্তু আমাদের স্বামীজির ক্ষেত্রে আমার মনে হয় সেটা ধরুন না, সতীশ মুখোপাধ্যায়, তিনি ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন, তার বাড়িতে তো আড্ডার ঘর ছিল। একটা তার বাবা এবং তার বন্ধু আড্ডা মারতেন, তাকে বলা হতো অক্সফোর্ড, এবং সঙ্গে কাকা এবং তার কাকার বন্ধু আড্ডা মারতেন, তার নাম ছিল কেমব্রিজ। স্বামীজি সেখানে আড্ডা মারতে যেতেন, এবং স্বামীজি না থাকলে আড্ডা জমতো না। একদিন সেখানে জিবে গাজা এসছে, স্বামীজি কি করেছে, এক টুকরো জিবে গাজা ভেঙে সেটাকে ফেলে দিয়েছেন সে হাঁড়ির মধ্যে। দেখ, আমি কায়েতের ছেলে, এই জিবে গাজা খেলেই তো জাত চলে যাবে, এবং একটা গোটা এক হাঁড়ি জিবে গাজা সাবার করে। খাদ্য রসিক ছিল, আড্ডাবাজ মানুষ ছিলেন, আড্ডাবাজ মানুষ ছিলেন। সুতরাং আমার এই যে কথা বলাটা, যে আড্ডাবাজ রামকৃষ্ণ সম্বন্ধে আপনি এত সুন্দর একটা আলোচনা করেছেন, আমরা সেখান থেকে আড্ডাবাজ বিবেকানন্দ বলে আমার বোধ হয় আমি একটা ঘটনা বলে আজকে শেষ করছি। বলুন। স্বামীজি স্টার থিয়েটারে গেছেন, স্টার থিয়েটারে গিয়ে গান গাইতে বসছে। বিনোদিনীর স্বামীজির প্রতি একটা খুব শ্রদ্ধা ছিল, স্বামীজিরও বিনোদিনীর প্রতি একটা স্নেহ ছিল। দুজনে এক বয়সী ছিলেন তো। বিনোদিনী জন্মান সে বছর যে বছর স্বামীজি জন্মেছিলেন, 1863 সাল। তো স্বামীজি গান গাইছেন। এবার বুঝতে পারছেন যে গ্রিন রুম, আপনি যেহেতু নিজে নাটক করেছেন জানেন, নাটক যখন হয়, যারা পাঠ করে তারা খুব সিরিয়াস, যারা সেই সিনে পাঠ তারা কিন্তু গল্প গুজব করে। কখনো দেখবেন না যে যারা কো অ্যাক্টার তারাও কিন্তু ইকুয়ালি সিরিয়াস হয়ে বসে আছে। যিনি ডিরেক্টর, তিনি যাদের নিয়ে সেই সিনটা করাচ্ছেন তারা যেমন সিরিয়াসলি করছে, যারা সেই সিনে নেই তারা কিন্তু ইতস্তত বসে গল্প করছে, যদি ঘরটা বড় হয় এরকম করে। এটা নাচক ধর্মই তাই। তো বিনোদিনীও সেখানে দেখতেন, যারা মহিলা যারা অভিনেত্রী ছিলেন তারাও সব এদিক ওদিক বসে রয়েছে, স্বামীজি তো গান গাইছেন সিরিয়াসলি। তো বিনোদিনী স্বামীজি গান টান গেয়েছেন। পরের দিন শ্রীরামকৃষ্ণ এসছেন, এসে জিজ্ঞেস করছেন বিনোদিনীকে যে নলেন এসেছিল কিনা। এবার বিনোদিনী বুঝতে পারছেন না যে হ্যাঁ বলবেন না না বলবেন, অথচ ঠাকুরের সামনে সরাসরি মিথ্যে কথা বলা খুব ডিফিকাল্ট। তো বলেছেন হ্যাঁ এসেছিলেন, গান গেয়ে গেছেন গতকাল। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বিনোদিনীকে বললেন এ শালা ঠিক করেছে। ওই যে
মিশতে হবে। এটা অন্য আন্দোলনের জন্ম দেবেন তো, যে আন্দোলনের কোনো সংকীর্ণতা থাকবে না, সেটা ঠাকুর আড্ডার মধ্যে দিয়ে করেছে। এবং স্বামীজি একে আড্ডাবাজ ছিলেন, আড্ডাবাজ গুরুর পাল্লায় পড়েছিলেন, ফলে আড্ডার ব্যাপ্তিটা অসম্ভব বেড়ে গিয়েছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আজকে আমরা অনেক নতুন ভাবে স্বামীজিকে চিনতে, যদিও আমাদের ঔৎসুক্যের কোনো সীমা নেই। তরুণবাবুকে ধন্যবাদ যে ওনারই সৃষ্ট কিন্তু এই আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণ, এবং আমার নিজের ভালো লাগছে যে আমি সেই আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণ থেকে আড্ডাবাজ বিবেকানন্দকে নামিয়ে আনতে পারলাম। অশেষ ধন্যবাদ তরুণবাবু। আজকে অনেক অনেক সুন্দর মুখরোচক আলোচনায় আজকে আমাদের আলোচনা সমৃদ্ধ হলো বলে আমার মনে হচ্ছে। আশা করি আপনারাও এনজয় করেছেন। ভালো থাকবেন। নমস্কার।